আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। চলমানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু শুধু সমসাময়িক বিষয়ই নয়, আমরা কথা বলি এমন অনেক বিষয় নিয়ে যে বিষয়গুলি বহুদিন ধরে আমাদের আলোচনার মধ্যে আছে। অনেক সমস্যা নিয়ে কথা বলি, যে সমস্যাগুলি পূর্ণ সমাধানে আমরা পৌঁছতে পারছি না, এমনকি কবে সমাধান হবে এই বিষয়ে আমরা ধারণাও করতে পারছি না। এবং কিছু কিছু বিষয় প্রতিনিয়ত উন্নতি করার জায়গাতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছি। এরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যে বিষয়টি হচ্ছে নারী, সমাজ এবং সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে একটা নতুন সমাজ তৈরি হয়েছে, যে সমাজে শুধু নারী নয়, পুরুষরা আক্রান্ত হচ্ছেন। সামাজিক মাধ্যমে যে কোনো ব্যক্তি যিনি ডিসেন্সি আশা করেন, ভদ্রতা আশা করেন, তিনি অভদ্রতার শিকার হচ্ছেন। এবং এই অভদ্রতার কোনো সীমানা নাই। কে কাকে আক্রমণ করছে তাদেরকে চেনাও যায় না, কেননা প্রচুর ছদ্মনাম, ছদ্ম পরিচয় ব্যবহার করা হয় এবং বহু বিষয় আক্রমণ করা হয় যে বিষয়গুলি সত্য না, অসত্য। এরকম নানান বিষয় আজকে আমরা কথা বলবো। আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন। আছেন ডক্টর নাহরিন আই খান, তিনি অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন সামান্তা শারমিন, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। এবং আমাদের অনুষ্ঠান যদি ডিভাইসে দেখতে চান তাহলে দেখতে পারবেন আমাদের ইউটিউব পেজ নেক্সাস টেলিভিশন লাইভ, অথবা ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন লাইভ, অথবা আপনারা দেখতে পারবেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে। নাহরিন আই খান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি আক্রান্ত হয়েছেন, বাংলাদেশে সামাজিক মাধ্যমে চলাচল আছে, অথবা সামাজিকভাবে পরিচিত মানুষ এমন হয়তো কেউই নাই যিনি সামাজিক মাধ্যমে আক্রান্ত হন নাই। তো একদিকে নারী সমাজে কিন্তু বহু বছর ধরে পিছিয়ে আছে, এটা শুধু বাংলাদেশ বলে নয়, সারা পৃথিবীতে। আবার আরেক দিকে এই যে নতুন গজিয়ে ওঠা আরেক সমাজ, যেটা নেট দুনিয়া বলে, সেইখানেও নারী প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এই কারণটা কি? মানে সেখানে কিন্তু আমরা এটাও দেখি যে নারী নারীকে আক্রমণ করে, মানে সেখানে নারী পুরুষ বিভেদ নাই। এবং কে যে পুরুষ কিন্তু নারী সেজে আক্রমণ করছে, কে যে নারী পুরুষ হয়ে আক্রমণ করছে, আমরা সেটাও জানি না। এইরকম একটা অবস্থা কেন? সমাজ এবং সামাজিক মাধ্যম, কোথাও কি নারী নিরাপদ? না, কোথাও নারী তো নিরাপদ না। এবং আপনি যে কথাটা বললেন যে ধরেন পরিচিত মুখ, আসলে কিন্তু শুধু পরিচিত মুখ না। যে মেয়েটি সকালবেলা গার্মেন্টসে যায়, তার বেদনার গল্প কিন্তু আমরা জানি না। তার মানে প্রতিটা সেক্টরে শুধু মানে পুরুষও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় নারী, নারীর দেহ, হ্যাঁ, এটাই হচ্ছে টার্গেটের সবচেয়ে বড় জায়গা। আসলে ঐতিহাসিকভাবেই তো তাই। পৃথিবীর সবচেয়ে মানে খুব কঠিন বাজে গালিটাও কিন্তু নারীকে নিয়েই হয়, নারীর শরীরকে নিয়ে হয়। দেখবেন যে হাসতে হাসতেও আমরা যে কথাটি বলি সেটিও কিন্তু নারীকেই কোনো না কোনো জায়গায় ছোট করে করা হয়। আসলে এটা একটি সামাজিক জায়গা থেকে, ঐতিহাসিক জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে আপনি দেখবেন যে নারী আসলে সবসময় ভয়ের একটা জায়গা। আমি জানি না নারী কেন ভয়ের জায়গা, কারণ আপনি দেখেছেন যে যখনই নারী তার প্রগতির কথা বলতো, সত্য কথা বলতো, ইতিহাসে এমনও আছে সেই নারীকে ডাইনি ভেবে পুড়িয়ে মারা হয়েছে, তাই না? তাহলে এইটা আসলে সব সময় হয়। আমার খুব প্রিয় একটা কথা আছে যে জেমন্ডি বেভারা, সে বলেছে যে আসলে কেউ নারী হয়ে ওঠে না, ক্রমশ নারী, মানে নারী হয়ে জন্মায় না, ক্রমশ নারী হয়ে ওঠে। আসলে বিষয়টা তো তাই। দেখেন, নারীকে নিয়ে যখন আমরা আলোচনা করি, আপনি এই মুহূর্তে যে কথাটা, যে মাধ্যমের কথা আপনি এই মুহূর্তে বললেন, সেই মাধ্যমে দেখবেন যে নারী শব্দটা শুনলেই মানে ক্রমাগতভাবে বাজে কথা লেখা শুরু হয়ে যায়, এবং এটা লিখবে। এবং আমাদের মতো মেয়ে যারা আমরা কথা বলি, তারা মনে করে যে নারীকে টার্গেট করে কথা বলা মানে, এটা তো সত্য যে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জগৎ আছে, এবং মানুষ সামনে থেকে যতটা কঠিন বা পর্দায় আমাদেরকে যতটা কঠিন দেখানো যায় না কেন, মনের ভেতরে কোনো না কোনো জায়গায়, ব্যক্তিগত জায়গায় আপনার কোনো নরম কোনো জায়গা আছে যেটা আপনাকে আহত করে। প্রত্যেকটা মানুষকেই করে, মানুষ হলে তাকে আহত করবে। তো ওইভাবে আহত করার চেষ্টাটা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটা তো আসলে হয়েই যাচ্ছে। আপনি যে মাধ্যমের কথা বললেন, দেখবেন যে বেনামের কথা বললেন, দেখবেন একটা সিম্বল আমি প্রায়ই দেখি যে খুব জঘন্য গালিগুলো দেয়, তা সেখানে একটা ছবি থাকে, হাদির ছবি থাকে। এটা ভেরি কমন, আমি জানি না কেন। এটা কি সেই কারণে যে হাদি একটি বিশেষ নারী অঙ্গকে টার্গেট করে গালি দিয়ে মহানায়ক হয়েছে? আমি হাদিকে পছন্দ করি। হাদি যেভাবে মারা গেছে, সে গালি ব্যবহার করেছে, আসলে সেই কারণে যে সে আসলে এত প্রসিদ্ধ হয়েছে ব্যাপারটা তা না। সে প্রতিবাদ করেছে, সেই জন্য প্রসিদ্ধ হয়েছে। তারপরে যেটা হয়েছে যে সে প্রচুর গালি দিত, এটা হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে প্রতিবাদ আপনি করতে পারেন, প্রতিবাদ তো করতেই হবে, কিন্তু প্রতিবাদের টার্গেট বা প্রতিবাদের শব্দগুলো নারী কেন্দ্রিক হতে হবে, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। কিন্তু আমাদের ভাষাতে আপনি বললেন যে নারীকে বাইরে রেখে গালিগালাজ নাই। হ্যাঁ, সেটা যেহেতু নারীকে বাইরে রেখে গালিগালাজ নাই, সেটা ধরেন গালিটা যেভাবে ছিল, যেভাবে সেই গালির বৈধতা আমরা দিয়েছিলাম, 24-এর পরে বাংলাদেশের রাজপথে যে মিছিলগুলো হয়েছে,
বা যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে, আপনি তো আরো আগে 90-এর গণ অভ্যুত্থানও দেখেছেন, আপনি কি দেখেছেন? গালিগালাজের এই যে প্রসার, এটা মূলত হয়েছে গত 7-8 বছরে। হ্যাঁ, 7-8 বছরে। আমি কিন্তু প্রথম এটা নোটিস করি 2017-18 সালে, যখন দেখি যে ওই সময় যে আন্দোলন হচ্ছিল প্রচুর গালিগালাজ হচ্ছিল এবং প্ল্যাকার্ডে গালি ছিল। তো সেই সেটা প্ল্যাকার্ডের হচ্ছে গালি থেকে ধীরে ধীরে মানুষের মুখে গালি চলে হ্যাঁ, এসেছে। ওটা কিন্তু স্টার্টিং, মানে আস্তে আস্তে হলো। এটা আমি বলছি যে জনসমাবেশে বা প্রতিবাদের ভাষা হিসেবে আপনি গালি দিতেন, আপনি হয়তো একটা কমেন্টে গালি দিতেন, অথবা বন্ধুদের আড্ডায় দিতেন, বা কোনো একটা রাস্তায় মারামারিতে দিতেন, কিন্তু গালির প্রাতিষ্ঠানিক রূপ স্লোগানে, মিছিলে, এবং আপনার মনে আছে 24-এর পরে একটি সমাবেশ হয়েছিল যেখানে নারী কমিশনকে নিয়ে বা নারীদেরকে নিয়ে যে বাজে ভাষায় গালাগালি করা হয়েছে। সেখানে সামান্তা আছে, এখানে আমি জানি সামান্তা এগুলোর বিরোধিতা সব সময় করে, কিন্তু সামান্তার দলের লোকজন সেখানে ছিল, একটা প্রতিবাদ করে নাই। নারীকে প্রস্টিটিউট বলা হয়েছে একটা বিশাল জনসভার মধ্যে। আমরা সামান্তার কাছে যাই তাহলে। এই যে ভাষার একটা বিকৃতি এবং সেই বিকৃত ভাষা ব্যবহার করে প্রতিবাদ করা, এটা কিন্তু আসলে একটি সমসাময়িক সময়ের ঘটনা, এবং সেখানে দেখা যায় যে নারী অনেক বেশি আক্রান্ত হয়। নারীর যে কোনো কাজে তাকে নারী হিসেবে যেমন আক্রমণ করা হয়, আবার তার কাজের জন্য সে অন্যের চাইতে বেশি সমালোচিত হয়। যেমন একই কাজে পুরুষ এবং নারী যখন কাজ করে, তখন পুরুষকে পোশাকের জন্য আক্রমণ করা হয় না, নারীকে করা হয়। তারপরে নারী তার ভাষার জন্য আক্রান্ত হয়, নারী এমনকি তার বসার ভঙ্গির জন্য আক্রান্ত হয়, নারী এমনকি কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটার জন্য আক্রান্ত হয়। মানে তাকে আক্রমণ করার জন্য আসলে তেমন কোনো অজুহাত লাগে না। তো এই যে ভাষার একটা বিকৃতিও, এটা নিয়ে নারীন কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে কেন নারী এইভাবে সমাজ এবং সামাজিক মাধ্যমে দুই জায়গাতেই ক্রমাগতভাবে নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে? আপনার কি সেটা মনে হয় আসলে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচককেও সালাম ও শুভেচ্ছা। না, আমার কাছে তো অবশ্যই মনে হয় এটা তো একটা ওভারঅল আমাদের একটা সোসাইটিতে এক ধরনের নৈতিক অবক্ষয়, এক ধরনের অবনমন, একটা ডিগ্রেডেশন ঘটেছে। এটার ব্যাপারে আমাদের খুবই ট্যাক্টফুলি, সেই সাথে দায়িত্বশীল মন্তব্য না করলে আমরা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারি। প্রত্যেকটা মানুষই আমার মনে করতে পারি যে আমার একার কথায় কি হবে, কিন্তু আমারও এমন ধরনের হয়তো প্রভাব থাকতে পারে সামাজিকভাবে, যেটার কারণে আমি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছি, এরকম হতে পারে। সো আমি এসব ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করার ক্ষেত্রে পক্ষপাতী। যেমন ধরুন, আমার নিজের একটা বক্তব্য নিয়ে কিন্তু মানে এটা একটা বড় সমালোচনা তৈরি হয়েছিল, এবং এরপরে আমি যতই এটাকে বোঝানোর চেষ্টা করেছি, এটা কিন্তু আর ক্লিয়ার হয়নি। এখনও যখন প্রসঙ্গ আসে, যখন আমার পক্ষে কথা বলতে চান না এমন পরিস্থিতি কারো মাথায় আসে, তখন কিন্তু আমার আক্রমণের জন্য ওই যে প্রিভিয়াস যে বক্তব্য, যেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি খালেদ মহিউদ্দিনের যে শো সেইটার কথা বলতে চাচ্ছি, সেটাকে ধরেই উনি সমালোচনা করতে চান মানে আমার ক্ষেত্রে। সো এই যে বক্তব্য কত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু প্রত্যেকেরই আমাদের মানে ওই দায়িত্বশীল জায়গাটা রাখা উচিত। আমি একটা জিনিস একটু আলোকপাত করি। আপনি যখন কোনো কিছু ভাঙবেন, তখন আপনার কাজ হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে যতভাবে আঘাত করে সে জায়গাটা ভেঙে ফেলা যায়। আমাদের এখানে 17 বছর একটা ফ্যাসিস্ট রুল ছিল। এই রুলটা এমন কোনো প্রান্ত নাই বাংলাদেশের, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে এটা ছড়িয়ে পড়ে নাই। এমনকি আমাদের প্রত্যেকের পরিবারে পর্যন্ত এটা ইফেক্ট করেছে। কিভাবে? কেউ একজন চায়ের দোকানদার, এটা আমি অসংখ্যবার বলেছি, যে কেউ একজন যদি চায়ের দোকানটাও চালাতে চায়, তাহলে তাকে আওয়ামী লীগ করতে হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে এলাকায়। এটা একটা বাস্তব প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল। যদি কেউ বিদেশে চাকরি করে, বিদেশে তার অবস্থান, তার ওয়াইফ, বাচ্চা কাচ্চা সব থাকে এলাকায়, সেই এলাকায় বাচ্চা কাচ্চাকে, ওয়াইফকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তায় রাখার জন্য তাকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে। এতে করে পুরা বাংলাদেশের পরিবারের যে স্ট্রাকচার, পরিবারের যে আমাদের ইন্টারনাল গঠন, এটা কিন্তু ভেঙে পড়েছিল। সো এইভাবে যখন একটা ফ্যাসিস্ট রুল কায়েম হয় এবং যেটা 17 বছর কন্টিনিউ করে, যেভাবে হোক এটা কন্টিনিউ করার সক্ষমতা ছিল। গণঅভ্যুত্থান না হলে এটা এখনো চলমান থাকতো। তাহলে এরকম যখন একটা পরিস্থিতি থাকে, তখন যারা এই রুলের বিপক্ষে এবং যারা একটা গণতান্ত্রিক রুল চান, শাসন ব্যবস্থা চান, তাদের একটা দায়িত্ব হয়ে ওঠে যেভাবে হোক এটা আঘাত করে ভেঙে ফেলা। সো সেই আঘাতের একটা, আপনি যেটা বললেন, আমারও এটা মনে পড়ে 2019 সালের নিরাপদ সড়ক আন্দোলন,
মানে 2018-19 এই সময়টার নিরাপদ সড়ক আন্দোলনে প্রথম যারা শিক্ষার্থীরা একদম এই মানে গালি ব্যবহার করে এক ধরনের আক্রমণ করার একটা প্রসেস তারা শুরু করে। কিন্তু ওই সময়ের এটা কিন্তু এক ধরনের প্রগতিশীলতা ছিল, ওই সময় এটা প্রয়োজন ছিল, ওই সময় তার আক্রমণ করার জন্য, তার পলিটিক্যাল এক্সপ্রেশনের জন্য এটা প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তীতে যখন গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের সময়ও এই গালিগুলো ব্যবহার করা হয়েছে। 6 আগস্ট আমি একটু আলোকপাত করি, 5 আগস্ট পর্যন্ত অনেক জায়গায় গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেখানে অনেক গালি ছিল। 6 আগস্ট সেটাকে মুছে ফেলার একটা প্রচেষ্টা করা হয়। আমি এটাকে বলি যে প্রথম গণঅভ্যুত্থানের যে ল্যাঙ্গুয়েজ সেটার প্রতি আক্রমণ। কারণ আপনার এই যে ডকুমেন্টেশনটা হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেটাকে 6 আগস্ট মোছা শুরু করে শিল্পী নামক কিছু মানুষ। তারা বলতে চান যে এগুলো সুন্দর শব্দ ছিল না, কিন্তু এটা তো আপনার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির প্রকাশভঙ্গি। সেইটাকে আক্রমণ করা হয়েছে, সেটাকে মোছার চেষ্টা করা হয়েছে। কিন্তু যখন আপনি একটা বিষয়কে মানে একটা ফ্যাসিস্ট রুলকে আপনি আক্রমণ করে ভেঙে ফেলেছেন, তারপরে আসে গঠনের সময়, বিল্ডিং, দ্য টাইম অফ বিল্ডিং, বিনির্মাণের এই সময়ে আসলে আপনি এই ধরনের প্রচেষ্টা দিয়ে বিনির্মাণ কমপ্লিট করতে পারবেন না। এতে করে এই যে যখন এই গালিগুলো, কিন্তু আপনি কি মনে করেন যে গালি দেওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছে? গালি দিয়ে তাকে পতন ঘটানো গিয়েছে? না, গ্রাফিটির মধ্যে গালি ছিল, খুব ভালো কথা, কিন্তু এই স্বৈরাচার গালির কারণে পতিত হয়েছে। গালি তো তাকে 18 বছর দেওয়া হয়েছে, ধরেন 10 বছর 20 বছর দিলেও কি তার পতন হতো? মানে আপনি তো বুকের রক্ত দিয়ে পতন ঘটিয়েছেন। হ্যাঁ, তো গালি আবু সাইদ, আজকে তো আবু সাইদ, তো গালি দিলে আসলে কি ঘটেছে? না আসলে যেটা আমি বলতে চাচ্ছি, কিন্তু সেই গালি তো শেষ পর্যন্ত নারীকে ভালনারেবল করে তোলে। আমি এটাতে আসছি, আমি হচ্ছে প্রক্রিয়াটা বলছিলাম। আমি প্রক্রিয়াটা একটু আরেকবার বলি। আমি বিনির্মাণের প্রসঙ্গে কেবল গিয়েছিলাম যে আপনি আমরা যখন নানান রকমের মেথড এখানে ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা গণ অভ্যুত্থান। ধরেন আমি আপনার এখানেও বলেছি, এনসিপি কখনো গণ অভ্যুত্থানের ক্রেডিট ক্লেম করতে আসবে না, কারণ এটা মানুষের যার যে প্রকাশভঙ্গি, এখান থেকে ম্যাচিওর প্রকাশভঙ্গি আপনি সবসময় এক্সপেক্ট করবেন। এটার মতো শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলি নেই, এবং এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের কারণেই। এই যে মানে সোশ্যাল মিডিয়ায় যে বুলিং আর ব্যাশিং, এইটার ক্রাইটেরিয়া মানে এইটার কিন্তু আমরা একটা প্রকাশ দেখেছি, এবং এটার ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনার যদি মনে পড়ে, হ্যাঁ, কিন্তু সেটা আওয়ামী লীগের কাছ থেকে শিখে ফেললেন সবাই। না আমি বলেছি যে এটাই আমি বলেছি যে আপনার যখন শিক্ষা ব্যবস্থা ফলেন থাকে, তখন এটার প্রভাবটা পড়ে এই যে রাজনৈতিক প্রকাশভঙ্গির ক্ষেত্রে। আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন, এটা যখন উৎখাতের প্রশ্ন আসবে তখন এটাকে প্রকাশভঙ্গি ওখান থেকেও হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শিক্ষার হার ছিল মাত্র 20%, তারও কম। ওই সময় শিক্ষা চিন্তা করা হতো সই করতে পারলে, তখন তো এত গালিগালাজ লাগে না। মানে আমাদের পাকিস্তানি সেনাবাহিনীকে হারানোর জন্য গালি লাগে নাই। 90-এর গণঅভ্যুত্থানের সময় এরশাদকে সর্বোচ্চ গালি দেওয়া হয়েছিল, বিশ্ব বেহায়া। আর সেখানে এখন এত গালিগালাজ প্রয়োজন হয়ে পড়লো? এই উত্তরটা আপনার কাছ থেকে নেব বিরতির পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে। আশা করছি বিরতির পরও আপনার অনুষ্ঠানটা দেখবেন। আমরা একটা গালি বিষয়ক গবেষণার মধ্যে আছি। শেষ হয়েছে বিরতি, আমরা ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে। আমরা কথা বলছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আসলে সবসময় আমরা টেলিভিশনে আলোচনাও করতে পারি না। এক ধরনের ট্যাবু আছে, এক ধরনের সংস্কার আছে যে এই বিষয়গুলি নিয়ে আমরা কতটুকু বলতে পারবো অথবা পারবো না। কিন্তু এই সংস্কার ট্যাবুর বালাই নাই যখন সামাজিক মাধ্যমে কিংবা রাস্তাঘাটে নারীকে উত্ত্যক্ত করা হয়, নারীকে আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়। নাহরিন আই খান, আপনার কি মনে হয় যে এত বড় বিরাট স্বৈরাচার, এই স্বৈরাচারই দায়ী এই গালি প্রচলন করার জন্য? মানে স্বৈরাচারকে গালি দিতে হবে তাই আমরা গালি শিখে ফেললাম, আর গালি দিয়েই কি আসলে স্বৈরাচারের পতন ঘটানো গিয়েছিল? না, আসলে স্বৈরাচার গালির জন্য দায়ী অথবা গালি দিয়ে স্বৈরাচার পতন হয়েছে, ভাই যে নারীকে অবমাননা করা হচ্ছে, এটার জন্য কি স্বৈরাচার দায়ী? সরল না তুষার ভাই। ইভেন আপনি কারণ স্বৈরাচারের প্রধান নারী ছিলেন। হ্যাঁ, না, কিন্তু বিষয়টা এত সরল না। এখানেও একটা কথা আছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যেসব প্রধানরা থাকেন, আমরা যদি তাদেরকে
সত্যিকারের নারীর ক্ষমতায়নের জায়গা থেকে দেখি এটা ভুল হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যে নারীটি ক্ষমতার চূড়ায় থাকেন তিনিও আসলে পুরুষেরই রিপ্রেজেন্টেটিভ। শাসক যখন একটি ক্ষমতার জায়গায় যায় তখন তার জেন্ডার থাকে না, তখন সে এক শাসক হয়ে যায়। এটাকে জেন্ডার দিয়ে দেখার কোনো জায়গা নারী থাকে পুরুষ না। উভয় শাসক হয়ে গেলে সে জেন্ডারলেস হয়ে যায়। বেশিরভাগ সময় ক্ষমতাই তার জেন্ডার। ক্ষমতাই তার জেন্ডার হয়। আপনি যদি ইতিহাসটা দেখেন, ক্ষমতাই তার জেন্ডার হয়। এই বিষয়টা নিয়ে একটু পরে মনে হয় কথা বলা উচিত, না হলে আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। কিন্তু যে প্রসঙ্গগুলোতে আমরা ছিলাম, আপনি যেটা বললেন যে গালি কি স্বৈরাচার তৈরি করেছে কিনা, এটাকে যদি আপনি সিঙ্গেল আউট করে স্বৈরাচার বলেন অথবা শুধু পুরুষকে বলেন, তাহলে কিন্তু এক ধরনের মানে সুবিচার করা হবে না। এটা আসলে কিন্তু একটা সোশ্যাল কনটেক্সট এবং এটা একটা রাজনীতি। কারণ রাজনীতিটা কেমন করে দেখেন, আমার মনে আছে রামিসা হত্যাকাণ্ড, তখন এনসিপির একজন নেত্রী তিনি বলেছিলেন যে যদি ৭২-এর সংবিধান থাকে তাহলে এই ধরনের ধর্ষণ হবে, কিন্তু যদি আমরা শরিয়া আইনে যাই তাহলে কিন্তু এই ধরনের ধর্ষণ হবে না। এই কথাটা বলা হয়েছিল, এনসিপির একজন নেত্রী বলেছিলেন। তাহলে আপনি দেখেন এখানে রাজনীতিটা কোথায়। মানে রাজনীতিটা হচ্ছে যে এক ধরনের আইনের প্রচলন করার চেষ্টা। হ্যাঁ, এটা কিন্তু সরল না। আপনি যখনই ধরেন রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্ন করবেন, তো নারীকে কি বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার এটা জন্য? তো পৃথিবীর ইতিহাস থেকে সবসময় নারীকে বাহন হিসেবেই ব্যবহার করা হয়। নারীর যেমন ধরেন আপনি যদি হিন্দু ধর্মের নারী দেবীদের দেখেন, তারা তো ৮টা-১০টা হাত থাকে তাদের, না? তারা সর্বংসহা। নারীকে আসলে ওইভাবেই দেখা হয়। নারী আসলে বাহন সবসময়। আপনি দেখেন, ইভেন আপনি যদি এই ২৪-এর আন্দোলনটাতেই দেখেন, নারীরা সামনে যায়, তাই না? নারীরা বাহন ঢাল সবসময় হয়, কিন্তু যখন ফলাফলটা আপনার পকেটে চলে আসে তখন নারী আসলে আবার ফেরত চলে যায় বা অদৃশ্য হয়ে যায়। এটা একটা সিস্টেম, এটা একটা রাজনীতি। এবং এই গালির রাজনীতিটা হচ্ছে এরকম যে কথাগুলোর মধ্যে আমরা ছিলাম, অপমানের রাজনীতি। মানে অপমানের, হ্যাঁ, ধরেন একটা ছেলেকে অপমান করতে হবে, তার সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে তার মা বোন, হ্যাঁ, তাকে দিয়ে তাকে অপমান করা হয় এবং ওটা বললেই কিন্তু আপনার গায়ে বেশি লাগবে। আবার দেখেন প্রসঙ্গগুলো আসলে যেগুলো নিয়ে আমি অনেক ট্রোল হই, যে আমি বলেছিলাম যে রাজনীতিতে মা বোন বলা যাবে না। হ্যাঁ, মানে এই যে মা বোন বলে হয় কি, একাধারে মা বোন বলে আপনাকে গালি দিচ্ছে, পুরুষটাকেও দিচ্ছে, তাকে টার্গেট করছে, তাকে হিট করছে। আবার যখন আপনি নারী শিক্ষার কথা বলবেন, নারী রাজনীতির কথা বলবেন, তখন মা বোন বলাটা কি জানেন, এক ধরনের কন্ট্রোল তৈরি করা। বিকজ মা এবং বোনের উপর আপনি বাসার পুরুষ হিসেবে একটা দায়িত্ব, হ্যাঁ, অর্পিত হয় যে তোমার সিকিউরিটি দেখার দায়িত্ব আমার, তোমার দেখভাল আমি করব। কিন্তু রাজনীতির ময়দানে যখন আপনি দেখভালের প্রশ্ন ওঠে তখন জেন্ডার আসলে থাকে না, তখন মানুষ থাকে। তো আমরা সেই জায়গাটার বাইরে চলে যাই। তার মানে যে প্রসঙ্গটাতে আমি ছিলাম, যে দেখেন নারীর প্রতি কোনো সহিংসতা হলে বা কোনো কিছু হলে একটা বয়ান এই মুহূর্তে আপনি শুনতে পান যে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, আমাদের শরিয়া আইনে যেতে হবে। এইটা কিন্তু আসলে এক ধরনের রাজনৈতিক চাল, এবং যে চালটা দক্ষিণ পন্থার এক ধরনের উত্থান থেকেই হয়েছে। সামান্থাকে একটা কথা আমি বলতে চাই, সামান্থা যেটা বলছিলেন যে তাকে আসলে খালেদ মহিউদ্দিনের একটা প্রোগ্রামকে দিয়ে অনেক ট্রোল করা হয়েছে, সেই সময় সামান্থার ওই বক্তব্যটা, সামান্থা বলেছিলেন পোশাকের জন্য অ্যানথ্রোপোলজিস্ট নিয়োগ করতে, এই ধরনের কথা, সেটা একটা ইম্যাচিওর একটা বক্তব্য ছিল এবং আমরা খুব বিরক্ত হয়েছিলাম। এটা কিন্তু না, সেটাই বলছি। কিন্তু আমি সামান্থাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে সামান্থার সাথে এরপরে বহু প্রোগ্রাম করেছি, নারী বিষয়ক প্রোগ্রাম করেছি, নারী দিবসে প্রোগ্রাম করেছি। আমি দেখেছি সামান্থার মধ্যে এক ধরনের ম্যাচুরিটি গ্রো করেছে, সামান্থার কথাবার্তা। এবং আমি এই মুহূর্তে বলতে চাই, মিডিয়ার সামনেই বলতে চাই, সামান্থার ওই প্রোগ্রামকে আলাদা রেখে আপনি যদি এখনকার সামান্থাকে দেখেন, দেখবেন যে প্রতিটি মানসিকতা সময়ের সাথে সাথে ইভলভ হয় না? সেটা হয়, এবং সামান্থা সেটা আমরা তাকে সামনে নিয়ে আলোচনাটা করছি, এবং সেই ইভলভটা সামান্থার খুব পজিটিভ হয়েছে। ইভলভ হলেই সেটা যে পজিটিভ হবে তা না। সামান্থা এখন নারী বিষয়ক অনেক সংবেদনশীল। তার কোনো বক্তব্যে পরবর্তীতে আমি পাই নাই যে সে নারীকে হিউমিলিয়েট করে কথা বলেছে। ওইটাও তার রাজনৈতিক অপরিপক্কতা ছিল। সামান্থা তখন মাত্র প্রবেশ করেছে এবং মিডিয়ার সামনে কথা বলতে গেলেও অনেক ধরনের স্ট্রেস হয় মানুষের। তো আমি বিশ্বাস করি সামান্থাকে ওই জায়গা থেকে এখন আর বিচার করলে চলবে না। কিন্তু সবাই তো আসলে সামান্থা না, আর সামান্থা এটা করেছে হয়তো তার নিজের প্রয়োজনে, তার বিবেকের কারণে। আপনি কিন্তু ওর পক্ষে ওকালতি করছেন। হ্যাঁ, করতেই চাই, কারণ হচ্ছে যে একজন নারী কিন্তু নারীকে প্রমোট করতে হবে। এটা কিন্তু আমাদের সোসাইটিতে দেখা যায় না। হ্যাঁ, যে কথাটা আপনি ছিলেন, যে প্রথম একটা কথাই বলেছিলেন যে নারীরা কিন্তু এই পুরুষতন্ত্র, যেটাকে আমরা সোকল পুরুষতন্ত্র বলি, সেটাকে জিয়ে রাখার এক ধরনের প্রচেষ্টা করে, এবং এই নারীগুলোকেই কিন্তু পুরুষতন্ত্র। এই সমাজ তো তার প্রতি সদয় আচরণ করছে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রাইমারি স্কুলে যত সহজে নারী নিয়োগ পায়, সেটা হাই স্কুলে কিংবা কলেজে যেতে যেতে সেই নিয়োগের পরিমাণটা কমে আসে। নারী নিচের দিকে যত দ্রুত প্রমোশন পায়,
উপরের দিকে নারীর প্রমোশন প্রতিনিয়ত কমে আসছে। একেবারেই পায় না। উপরের পদগুলিতে নারী নাই কেন? যদি বাংলাদেশের শিক্ষা আমরা এখন দেখি তাহলে দেখব যে মেডিকেল কলেজে এখন পুরুষের চাইতে নারী বেশি ভর্তি হয়। বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলিতে রেজাল্ট দেখলে দেখা যায় যে নারীরা বেশি ভর্তি হচ্ছে। নারীরা সব জায়গাতে অধিকতর সুযোগ পাচ্ছে। আমাদের ছেলে ফুটবল দলের চাইতে মেয়ে ফুটবল দল বেশি, কিন্তু আপনি যদি আনুপাতিকভাবে ভালো খেলে, ফ্যাসিলিটির জায়গা তাহলে এই দেখেন, মেয়েরা কেন বেতন কম পায়? হ্যাঁ সেটাই কথা, যে ফ্যাসিলিটির জায়গায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে নারী ফুটবলাররা যে ফ্যাসিলিটি পায় পুরুষ ফুটবলাররা তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ, ক্রিকেটের বেলাতেও তাই। আসলে এটাই যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতির জায়গাটায় এমন একটা রাজনীতির পথে আমরা হাঁটছি, সেই রাজনীতির পথে নারীর ক্ষমতায়ন একটা ক্রাইসিসের জায়গায় গেছে। যেমন এই মুহূর্তে আপনি যদি দেখেছেন ইলেকশনের আগে কি কথাগুলো হয়েছে, নারী কয় ঘন্টা কাজ করতে পারবে, নারী নমিনেশন নিয়েই তো অনেক টানা হেঁচড়া হলো। হ্যাঁ নারীর জন্য সংরক্ষিত আসন আছে, তবে তুষার ভাই, কিন্তু নারীকে প্রতিদ্বন্দ্বিতা দিতে কেউ রাজি না। কিন্তু তুষার ভাই এইখানে আমি একটা কথা বলতে চাই, কারণ এই ইলেকশনটাকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন এটা আমাদের ভুল হবে। কারণ ভুল হবে এই কারণে যে এই ইলেকশনটা তো 17 বছর সাপ্রেশন এবং অনেক ক্যালকুলেশনের ভেতর দিয়ে গেছে। বিএনপি একটা দল, যে দলটা মানে এটা বিএনপিও, আমরা আসবো আপনার এখানে। সামান্থা, আপনি অনেক প্রশংসা শুনলেন। আপনার প্রশংসা তো ভালো জিনিস, হ্যাঁ ভালো জিনিস, এটা একটা অবজারভেশনও। আপনার শুধু নয়, আমাদের প্রত্যেকেই ধীরে ধীরে একটা পরিবর্তন ঘটতে থাকে। আমরা যতদিন বাঁচি আমরা পরিবর্তনের ভেতর দিয়ে যাই, আমাদের অভিজ্ঞতা বাড়ে, শিক্ষা বাড়ে, দক্ষতা যোগ্যতা সবকিছুই ধীরে ধীরে বাড়তে থাকে এবং কারো কারো ক্ষেত্রে এটা ইতিবাচক হয়, কারো কারো ক্ষেত্রে নেতিবাচক। আপনার কি মনে হয় যে নারী হিসেবে আপনিও আক্রান্ত হন? আপনি একটু আগে বলছিলেন যে প্রতিবাদের ভাষায় গালির একটা যৌক্তিকতার জায়গা আপনি বলছিলেন, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে যে কাজের জন্য আমরা স্বৈরাচারকে ঘৃণা করি বা যে কাজের জন্য আমরা অথরিটারিয়ান রুলকে অপছন্দ করি, সে একই কাজে আমরা অভ্যস্ত হয়ে যাব? আচ্ছা, আমি আপনাকে প্রথম বেলায় এটা ব্যাখ্যা করা যায়নি, আমি এবার বলি যে আমি বলেছিলাম দুইটা অবস্থানকে বা দুইটা সময়কে আলাদা করতে পারতে হবে। একটা বিষয় হচ্ছে যে আপনি একটা ফ্যাসিস্ট রুলকে ভাঙছেন, সেটা হচ্ছে একটা প্রসেস। যখন এই প্রসেস কমপ্লিট হয়ে যায় পর মুহূর্ত থেকে আপনার দায়িত্ব শুরু হয় যে আপনি সবচেয়ে দায়িত্বশীল আচরণ করবেন, না হলে আপনি বিনির্মাণ করতে পারবেন না। হ্যাঁ ঠিক, তাই না? এটা আলাদা, এই সময়টাই আলাদা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের উচিত ছিল, আমরা হ্যাঁ ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ধরনের স্লোগান হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের সকলের, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের উচিত ছিল শান্ত হয়ে যাওয়া। এটাই মক্কা বিজয়ের রুল। আপনি মক্কা বিজয় করতে যাবেন, আপনি পুরো রিয়েল, না কেন অশান্ত হলেও আমরা, আমি এটাই বলছি, মক্কা বিজয়ের রুলটা ভালো করে বোঝা দরকার এবং এখানে তার আগে প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু আমাদের প্রস্তুতি ওরকম ছিল না। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সোসাইটাল অবস্থা, এখানে মানুষ যেভাবে জীবনযাপন করে, ভাই আমি কয়েকদিনে মানে আমি অনেকগুলো শহীদ পরিবারের বাসায় গেছি, আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে একটা শহীদ পরিবার থাকছে, যেই রুমের মধ্যে, যেই মানে স্যানিটাইজেশন মধ্যে, যেই ধরনের পরিবেশের মধ্যে, যেই ধরনের শিক্ষা তারা পাচ্ছেন, এখনো যেই ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা থাকছেন, এটা যদি আমি প্রত্যেকটা পরিবার ধরে বর্ণনা করি আমার কাছে নোট লেখা আছে। সো এই মুহূর্তে শহীদ পরিবার এভাবে থাকছেন, মানে এটা তো আমাদের সামাজিক একটা অবস্থা। এর আগে কি তারা এর চাইতে ভালো অবস্থানে ছিলেন? এর আগে এর চাইতে ভালো অবস্থানে ছিল না, তার মানে এই না যে তাদেরকে অন্তত শহীদ পরিবারকে আমরা একটা গুরুত্বপূর্ণ, মানে তাদেরকে অন্তত আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে যদি না পারি, তাহলে তো আমরা বাকিদেরকেও এই স্ট্যান্ডার্ড নিতে পারবো। তবে এখানে আমি একটু অ্যাড করতে চাই তুষার ভাই, যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, আপনি দেখেছেন মুক্তিযোদ্ধারা রাস্তায় ভিক্ষা করেছে, তাই না? এটা তো আসলে আমি এটাই বলছি আপা, মানে প্রত্যেকটা, আমি একটু শেষ করি, আমার পয়েন্টটা মেক করি, না হলে এটা মানে থেকে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে যখন বিনির্মাণের প্রশ্ন থাকবে, যখন হচ্ছে আপনার সমাজ তৈরি করার ব্যাপার থাকে, আপনার রাষ্ট্র তৈরি করার ব্যাপার থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, এটা বিনির্মাণের কোশ্চেন যখন আসবে তখন সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। এটা দায়িত্বশীলতা ছিল, এই দায়িত্বশীল, আমি এখানেই আসছি যে যেই গালি আপনি ব্যবহার করেছিলেন আগে, সেই গালির প্রয়োজনীয়তা এখন সোসাইটিতে নাই। যখন এই গালি ব্যবহৃত হচ্ছে, তখন এই গালি ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ ভালনারেবল, যে তার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সর্বোচ্চ ভালনারেবল এখন কে? নারী এবং নিম্ন আয়ের মানুষ, তার জন্য এই গালিগুলো ব্যবহৃত হচ্ছে। যারা রাজনৈতিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এখন এখানে যদি রাজনৈতিকভাবে দুর্বল হিসেবে আওয়ামী লীগ অ্যাপিয়ার করে, তাহলে তো তার ক্ষেত্রে এই কথা খাটবে না। কিন্তু বাকি যারা আছেন, যে ধরেন ছোট দল, এখানে একটা কথা আছে না যে ছোট দল তাদেরকে এমন গুরুত্ব, এদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের গালির প্রচলন আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন বিনির্মাণের, এটা তো আমরা স্টেজ পার হয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন এখনো আমরা ভাঙচুরের ওই মুডটাতে আছি। এইটা কখনোই গড়ে তুলবে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলতে চাই, ধরেন ছোট একটা বিষয়, শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে,
সেখানে শিক্ষার্থীরা নানান সময়ে ভিডিওতে এসে তাদের মত প্রকাশ করেছে এবং তারা আপনি ম্যাচুরিটি, তারা তো পলিটিক্যাল পারসন না, তাদের কাছ থেকে ম্যাচুরিটি এক্সপেক্ট করার কিছু নেই, কিন্তু তারা যখন ভিডিওতে নিজের মত প্রকাশ করলো সেই ভিডিওর মানে ওই মেয়েকে আমি একটা নির্দিষ্ট মেয়ের কথা বলছি, ওর পুরো লাইফের সমস্ত কিছু বের করে এনে তাকে ব্যাশিং করা হলো এবং এটা করেছে ছাত্রদল, যুবদল, এই ধরনের বিএনপির লোকজন। এটার মধ্য দিয়ে কি এটা আরো স্ট্যাবলিশ করা হলো না? একদম টার্গেটেড একটা মানুষকে এটা করো, এবং এটা যখন জামাত এবং শিবিরের বটবাহিনী করে, এটা তো বিএনপি যুবদল, ছাত্রদল তারাও করছে, তাহলে এখানে আর চরিত্রের পার্থক্য কি থাকবে? আমরা তো আসলে রাজনৈতিক ভাবে কে কোন দল করছে সেটা বিবেচনা না করে আমরা বোঝার চেষ্টা করছি যে কেন নারীকে আক্রমণের শিকার হতে হয়। আমি এটাই বলছি যে এবং পলিটিক্যাল পার্টিগুলো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু একজন নারীকে লক্ষ্য করেছি, উনি বলেছেন যে কার্টুন কোন একটা বিশেষ স্থান দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হবে। নারী নিজে বলছেন এই কথা। এইসব কথাবার্তা কোনোভাবেই সমর্থনযোগ্য না। স্যার, এটা কোনোভাবেই এবং সমর্থনযোগ্য তুষার না। ভাই এবং এনসিপির একজন যিনি এখন সংসদে আছেন, ডক্টর, উনি মিতু নাম, আপনার মনে আছে? উনি মানে বেগম খালেদা জিয়া এবং জাইমা রহমানকে নিয়ে কি একটা পোস্ট দিয়েছিলেন। মানে এরকম তো হয় এনসিপির, মানে আমাদের প্রসঙ্গটা কিন্তু এটা। আমি বরং সামান্তাকে এটা জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে যে রাজনীতি নারীও নারীকে আক্রমণ করছে সেটা কি এই কারণে যে ক্ষমতায় গেলে জেন্ডার থাকে না? হ্যাঁ সেটা, এবং তাহলে এই নারীদের জেন্ডার নাই না, এই নারীদের জেন্ডার নাই এটা বললে আবার নিচে গালাগালি লিখবে, কিন্তু এই তাহলে আমরা কি বলবো? মানে এটা আপনাকে বলতে হবে যে এই নারীরাও কারো না কারো দ্বারা ব্যবহৃত হয়। হ্যাঁ, আপনি দেখবেন পুরুষতন্ত্র টিকিয়ে রাখার এটাও কিন্তু পুরুষতন্ত্রেরই একটা সিস্টেম, যে সিস্টেমটা চায় যে নারীরাই আসলে এরকম কাজগুলো করুক। এটা তার পুরুষতন্ত্রকে আরেকটু স্ট্রং জায়গা দেয়। মানে নারীকে পতন ঘটাতে পারলে পুরুষতন্ত্র উপকৃত হয়। নারীকে পতন ঘটাতে পারলে না, নারীকে টার্গেটে রেখে, অধঃপতনও না, মানে নারীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিলে পুরুষতন্ত্র, এটা তো একটা খেলা, এই খেলাটা জিয়ে থাকে। কিন্তু যে প্রশ্নটা আমি ছিলাম, আমি আসলে সামান্তা তো আন্দোলন, গালি এগুলো নিয়ে কথা বলছিল, আমি একটা কথা খুবই সামান্তাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু সে সরাসরি রাজনীতি করে, যে রাজনীতিতে কি গালির প্রয়োজন আছে? মানে গালি ছাড়া কি রাজনীতি হয় না বা আন্দোলন হয় না? একটা বিরতির পরে রাজনীতিতে আদৌ কিসের প্রয়োজন আছে? সেখানে কি আসলে লেখাপড়ার প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, বয়সের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, নাকি গালিগালাজের প্রয়োজন আছে, বা এক পক্ষ আরেক পক্ষকে নিচু করার প্রয়োজন রয়েছে? আমরা এর উত্তর খুঁজবো পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের সঙ্গে থাকবেন, একটা বিরতির পর ফিরে আসছি। দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। আমরা নারীর উপরে যে আক্রমণ সমাজ এবং সামাজিক মাধ্যমে, সেটা বোঝার চেষ্টা করছি, তাদের অবস্থানও বোঝার চেষ্টা করছি। দুজন নারী আছেন। সামান্থা, আপনাকে বিরতির আগে নারীন প্রশ্ন রেখেছিলেন যে রাজনীতিতে আসলে কিসের দরকার আছে? গালিগালাজ কি খুবই দরকারি, অথবা কোন জায়গাটিতে নারী আসলে নিজেই নিজেকে রাজনীতির মধ্যে ভালনারেবল কিংবা এক ধরনের আক্রান্ত হয়ে যাওয়ার অবস্থায় নিয়ে যাচ্ছে? আচ্ছা, ইন্টারেকশন না হলে আমি কিছু কথা বলি না। আপার কোশ্চেনটা আসলে আমাদের টকশোর আয়ত্তের মধ্যে এটা কুলাবে না। আপার কোশ্চেনটা আসলে সব ঠিকভাবে বুঝতেও আমার আরেকটু কয়েকটা কোশ্চেন করতে হবে, তারপরে হয়তো আমি বুঝতে পারবো যে এটা সুনির্দিষ্ট কোন জায়গাটা আসলে মিন করছে। সো আমার কাছে মনে হয় যে আমি ওভারঅল যতটুকু বুঝি আমি ততটুকু বলার চেষ্টা করি। আমার সোসাইটিতে, আমার পুরো কান্ট্রিতে আমার নারী হচ্ছে 52%। কোনো ক্ষেত্রে বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের প্রতিষ্ঠান, কোনো ক্ষেত্রে নারী 52% জায়গা দখল করে নাই। শিক্ষা ক্ষেত্রে আমি দেখি যে অনেক ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টে সাক্ষরতা হার ভালো, সাক্ষরতা হার ভালো, ছাড়িয়ে যেতে শুরু করেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, আপনাদের যে প্রজন্ম, সেখানে নারীরা বেশি শিক্ষিত। আচ্ছা, আমি বলছি তো, মানে এটা সাক্ষরতার হার দিয়ে আপনি তো এটা করতে পারবেন না। সাক্ষরতার হারের পরে তার তো একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রয়োজন হয় সোসাইটিতে। এটার জায়গাটা কোথায়? চাকরি ক্ষেত্র, সেটা আগের চাইতে বুঝতে পারে, চাকরি ক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় তার ওই ইমপ্লিমেন্টেশন, সে যে এখানে শিক্ষার সাক্ষরতার হারে সে যে এগিয়ে যাচ্ছে, সেটা ইমপ্লিমেন্টেশন তো সব জায়গায় দেখা যায় না। এখন আসেন যে রাজনীতি কেন আলাদা? রাজনীতির জায়গাটা পুরোই আলাদা। রাজনীতির জায়গায় এই জায়গায় আমরা পিছনের দিকে যাচ্ছি। রাজনীতির জায়গায় আলাদা এই কারণে যে আমরা তো পুরো সোসাইটিটাকে পুরো রাজনৈতিক দল কেন্দ্রিক করেছি, তাই না? আমাদের সোসাইটি নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবে রাজনৈতিক দলের নেতারা, সবচাইতে গুরুত্বপূর্ণ পলিসি মেকিং করবে রাজনৈতিক দলের নেতারা। এই যে যখন পরিস্থিতিটা থাকে, তখন হচ্ছে এই রাজনৈতিক দলের নেতারা আসলে কতটুকু যোগ্য, এটা নিয়ে কোশ্চেন থাকে। আমরা কি রাজনৈতিক দলের নেতারা কেমন হবে সেটা নিয়ে কোনো ক্রাইটেরিয়া ফিক্স করেছি? করি নাই। না, সেটা তো প্রশ্ন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, মানে এটা তো আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে রাজনীতিতে কি আসলে, আপনি যে কথাটা, মানে আমার সামান্তার কথা শুনে মনে হয়েছে যে সামান্তা বলতে যাচ্ছিল যে আন্দোলনের একটা ভাষা আছে, তখন একটা গালির ব্যবহার হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে ওইটাই। আমি ওই পার্টিকুলার ওই জায়গাটাতেই জানতে চাই যে আন্দোলনের ভাষাতেও কি গালির প্রয়োজন আছে?
আন্দোলনের ভাষাতে তখন গালির প্রয়োজন ছিল, এটা প্রয়োজন ছিল। ওই মানে সময় নারী কেন্দ্রিক পলিটিক্যাল গালির প্রয়োজন ছিল। নারীদেরকে ওখানে কোনো স্পেসিফিক গালি দেওয়া হয় নাই আপা। আপনি পুরো নারীর আন্দোলনে অঙ্গ প্রত্যঙ্গকে টার্গেট করা হয়েছে, তো অঙ্গ প্রত্যঙ্গ ভিত্তিক না না, গালিগালাজ আপনি করা 5 আগস্টের আগে কোন নারীকে কিভাবে কোন মানে একদম নারীকে না, সুনির্দিষ্ট মানে- 5 আগস্টের আগের হিসাব আলাদা, পরে আমি তো বললাম যে 5 আগস্টে যখন হাসিনা পলায়ন করে তারপরে আপনার পুরোপুরি মেথড চেঞ্জ, কারণ তারপরে আপনি ঢুকেছেন বিল্ডিং স্টেজে। কিন্তু সেই বিল্ডিং স্টেজে গালি বন্ধ হয়েছে। বিল্ডিং ভাই, স্টেজে আপনাকে মানে অবশ্যই বন্ধ তো হয় না, যে কোনো এখনো- ধরনের, আমি তো এখনো যদি সেটাই বলছি ইন্টারনেটে যাই দেখবো যে তুষার ভাই, আপনি দুনিয়ার আমার গালিগালাজ। আমার না, এবং শেখ যেখানে একটা হাসিনাকে যে পোস্টে গালিগুলো কমেন্ট দেয়া বক্সে হয়েছে। যান, মানে এইটার প্রতিনিয়ত আমরা এফেক্টেড হচ্ছি, তা তো প্রতিনিয়ত হচ্ছি। এফেক্টেড হচ্ছি। ওইটা কথা না, কিন্তু আমি বলছি যে আপনি বলছেন ওই সময় প্রয়োজনীয়তা ছিল এবং মানে নতুন নারীকে নতুন গালি উদ্ভাবিত হচ্ছে, যেমন আমি আপনাকে বলছি যে হ্যাঁ। আপনি 5 আগস্টে হাসিনার পলায়নের পরের ফেজ একটা, তার আগের ফেজ একটা, এটা একদম পরিষ্কার, এটাকে আমাদের আলাদা করে বুঝতে পারতে হবে। তাহলে তুষার ভাই, এরপরে কোনো এখানে- আন্দোলন চলছিল না, এরপরে যেটা চলছে আপনার সকলকে মিলে আপনাকে একটা রাষ্ট্র কিন্তু বিনির্মাণ নতুন করতে নতুন হবে। গালি ইনভেন্ট করা হচ্ছে, কারণ ফেসবুক, আমি তো সেটাই বলছি, ফেসবুক সেটার মধ্যে তো প্রচলিত গালির গালিকে কোনো আটকে দেয়। প্রয়োজন নাই। হ্যাঁ, এবং কিন্তু- সেইটাকে ব্যবহার করছে নারীরা। আমরা তুষার অনেক ভাই, ছড়িয়ে ফেলছি আলোচনা, না, আমরা একটু হ্যাঁ, কিন্তু সুনির্দিষ্ট করি। এইখানে তাহলে সামান্তাকে আমি আরেকটা জিনিস বলি যে আগে এবং পরে ধরেন দুইটা ভাগই করলাম, কিন্তু শেখ হাসিনাকেও যে গালিগুলো দেয়া হয়েছে সেটা কিন্তু শেখ হাসিনা নারী কেন্দ্রিক গালি দেয়া হয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে যে আপনি যখন কাউকে গালি দিবেন, বা সেটা শেখ হাসিনা হোক বা যাই হোক, বা সবচেয়ে বিভৎস নারী হোক না কেন, তাকে কি আসলে নারী কেন্দ্রিক গালি দেওয়া যায় কিনা, সেটাই আমার কাছে প্রশ্ন। মনে হয় যে এই বিষয়গুলোতে আমাদের তখন লাগে স্পেশালাইজড জ্ঞান। মানে ধরেন আমাদের তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর পিএইচডি এবং কিন্তু আমরা তো স্পেশালাইজড জ্ঞানের জায়গা থেকে আলাপ করব এই জন্য, হ্যাঁ, যাতে আমি কম যারা একটু শেষ জানেন করতে চাই। তারা মানে বুঝতে তুষার ভাই, পারেন, আপনি যদি আমাকে তাই একটু না? শেষ করতে হ্যাঁ, দেন, করেন। মানে আমি একটু শেষ করি যে আপনার বিশেষায়িত জ্ঞান কেন প্রয়োজন হয়। যখন আপনার এখানে কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডার প্রবেশ করে, তখন হচ্ছে সে পলিটিক্যালি এটাকে দেখার চেষ্টা করবে। আমি একটা পার্টি করি, আমি যখন এটা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার মনে হবে যে আমি পার্টির বয়ান দিচ্ছি বা পার্টিকে আমি সেভ করার চেষ্টা করছি, এটা মনে হবে না? এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের শিক্ষক, আমাদের যারা গবেষক আছে, তাদেরকে কেন প্রয়োজন হয়? এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সিপিডি, এরকম গবেষণা প্রতিষ্ঠান তো অজস্র আছে, কেন আমার তাদেরকে মানে প্রয়োজন হয় সোসাইটিতে? কারণ আমরা পলিটিক্সের বাইরেও পলিটিশিয়ানদের নিয়ে বা পলিটিক্সকে নিয়ে আলাপটা শুনতে চাই। কারণ পলিটিশিয়ান যখন এটা নিয়ে আলাপ করবে, এটাকে পার্টির বয়ান মনে হবে, পলিটিক্সের বয়ান মনে হবে। কিন্তু এটা যে বাংলাদেশের মানুষের জন্য কি পরিমাণ বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন বা বক্তব্যের প্রয়োজন, সেটা কিন্তু আর এখান থেকে ব্যাখ্যা পাবেন না। পুরো পলিটিক্যাল পার্টিগুলো যদি বিভিন্ন অংশের, সোসাইটির বিভিন্ন অংশের স্পোকসপারসন হয়ে ওঠে, আমাদের মতো দেশের ক্ষেত্রে এইটা যথাযথ না। কারণ পলিটিশিয়ানরা সবসময় নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থ, আপনার এখানে আমি বলে গিয়েছিলাম, প্রসঙ্গগুলো ঘুরে ঘুরে বারবার আসে যে পলিটিশিয়ানরা সবসময় দলীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে চিন্তা করা, এই যে তার জন্য সমাজে নারী অনিরাপদ, এটা তো আমি অনেক দিনের, একটু এটা তো অনেক দিন। আপনি তো এরপরে নাহরির আপার কাছে আবার যাবেন, আমি একটু কনক্লুশনে আসি। এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল প্রজেক্ট হওয়া উচিত যে আমরা 52% উইমেন দ্বারা আমরা এই সোসাইটির বিভিন্ন অংশ ফাংশন করছে। আপনার বাসায় কাজ করলেও এটার একটা মূল্য আছে। সো 52% উইমেন তার প্রতিদিনকার সময়, জ্ঞান, চিন্তা যা কিছু আছে এটা প্রয়োগ করছে সোসাইটিতে। আমাদের 52% ক্লেইম প্রত্যেকটা ক্ষেত্রে করা দরকার। এই জায়গায় আমাদের যেতে হবে। সেটা এবং এনসিপি তো করলো না, পলিটিক্সে এনসিপি নারী দিল না, আপনি অবশ্যই এই এনসিপি জায়গায়, থেকে নারীরা বের হয়ে গেল। হ্যাঁ, এনসিপি জামাত এটা তো না নাই করলে করে আপনি দিল। ধরবেন, কিন্তু আপনি কি একই জায়গায় একই প্যারামিটারে সবগুলো দলকে ধরতে পারছেন না তো? আপনার সোসাইটিতে, আপনার এই দেশে এমন, আমি একটু শেষ করি ভাই, এমন পলিটিক্যাল পার্টি আছে, যারা আজকে এই স্বাধীনতার এতগুলো বছর ধরে তারা একজন নারীকেও মনোনয়ন না দিয়েও বাংলাদেশে পলিটিক্স করতে পারছে। এটা কিভাবে পারছে? কিন্তু এনসিপি তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এটাতে এখনকার কথা বলছেন, এতদিন ধরে যে পলিটিক্সটা করলো, 53 বছর ধরে তারা পলিটিক্স করেছে, এবং তাদেরকে তো আবার ধরেন বিএনপির মতো দল, আমি এখন এই যে বললাম পলিটিশিয়ান হলেই যে এই দলীয় তর্কগুলোতে, কিন্তু এই এগুলো বিষয় দলীয় তর্কের ঊর্ধ্বে। মানে বিএনপির মতো দল তো তাদেরকে পুনর্বাসন করেছে, ঠিক হয়ে যাচ্ছে না যে ক্ষমতার প্রয়োজনে জেন্ডার আর থাকে না। আমি কি বলছি ভাই, আপনি বোঝার চেষ্টা করেন যে বিএনপির মতো দল তো এই ধরনের দলগুলোকে পুনর্বাসন করেছে, বহুদলীয় গণতন্ত্রের নামে তাদেরকে বাংলাদেশে জায়গা করে দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছে, তাদেরকে সম্পদশালী করেছে, শক্তিশালী করেছে সমাজের, সোসাইটিতে। সেই সম্পদের ফলাফল আপনারা নিয়েছেন, এইটা তো আমাদেরকে আলাপ করা দরকার। সেই আলাপটা কিন্তু কোথাও দেখবেন না। সেই সম্পদের উপকারিতা আপনারা পেয়েছেন, আপনারা তাদের সঙ্গে আন্দোলন করেছেন, তারপরে তাদের সঙ্গে আমার মনে হয় যে আমরা টপিকে থাকি, মানে নারী বিষয়ক টপিকে থাকি। আমি ওটা না, আমি ওই প্রসঙ্গে যেতে পারবো যদি
আসবো, নারীনের আমরা কাছে যাই। এক্সটেন্ডেড আলাপ করতে পারি। আমি এজন্য বলেছি এই আমরা আলাপগুলো নারীর কাছে আসলে যাই। আরেকটা সংসদ বিরতি আছে। আয়ত্তের মধ্যে নারীন, না। আমাদের হাতে বেশি সময় নেই। না, আপনি আগের বিরতির আগে অল্প সময় পাবেন, হ্যাঁ, এই কিছুটা সময় কথাটাই আমি আসলে সামান্তা বলি। নিয়ে হ্যাঁ, ফেলেছেন। সামান্তা অনেক বেশি বলেছেন এখানে। আমি আসলে সামান্তাকে বলতে চাই, সামান্তা যেটি বলছিলেন যে নারী বিষয়ক গালি এগুলোর জন্য স্পেশালাইজ গ্রুপের দরকার হয় বা জানাশোনার দরকার হয়, ডিগ্রির দরকার হয়। আপনি আমাকে বলেন যে পলিটিক্যাল ব্যানারগুলো ধরা হয়, যে ফেস্টুনগুলো ধরা হয়, আপনার কি মনে হয় না যে এগুলা বিশেষায়িত মানুষরা করে না? যারা রাজনীতি করেন, যে ধরেন রাজনৈতিক দলের ব্যানারে আপনি আন্দোলন করছেন, তারা তো বিশেষায়িত দল। তাদের ব্যানারে যখন নারীকে নিয়ে গালি লিখে আন্দোলন করা হয়, সামান্তা কিভাবে এটাকে বলল যে এটা জ্ঞানের অভাব, বিশেষায়িত অভাব? এটা হচ্ছে স্পেসিফিক রাজনীতি। সামান্তা যে 52% নারীর অধিকারের কথা বলছেন, যে সব জায়গায় এটা জারি রাখতে হবে, যে কথাটায় আপনি ছিলেন, যে সামান্তা এমন একটি দলের সাথে তার দল লিয়াজো করেছে যে দলে কোনোদিন নারী আমির হবে না। এই প্রসঙ্গগুলো কি সামান্তারা কখনো বলেছেন? অথবা সামান্তার দল, যে কথাটি আমি বলছিলাম, যে একটি বিশাল জনসভায়, হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যানে নারীকে যখন গালি দেওয়া হয়েছে, সামান্তাকে তো আমি বললাম যে গ্র্যাজুয়ালি সামান্তা অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু সেখানে সেটা এসএপি ব্যক্তি, শীর্ষ নেতৃত্বের হ্যাঁ, একটা অংশ উপস্থিত ছিল। সেটা ব্যক্তি সামান্তার উন্নয়নের কথা আমি বলেছি, তার আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছি। কিন্তু এই সামান্তায় যখন রাজনীতিবিদ সামান্তা, সেই সামান্তাকে এনসিপির জায়গা থেকে কোনো প্রতিবাদ করেছিল? অথবা এনসিপির নারী নেত্রীরা আপনি দেখেছেন যে তারা নিজেরা নারীদেরকে নিয়ে যেসব কথা বলেন, হ্যাঁ, পার্টিকুলারলি আপনি দেখবেন আমাকে নিয়েও, ওনাদের কিছু নারী নেত্রীর একটা ক্যারেক্টার আছেন, তারা টকশো করেন। তো নারীর জন্য প্রতিবাদ তাহলে কে করবে? সুশীল সমাজ। না, সেটাই তো হচ্ছে সেই সুশীল কথা। সমাজ তো রাজনীতির পকেটে ঢুকে গিয়েছে, যেটা সামান্তা বলেছে। সেটাই কথা। নারীকে না, উদ্ধার করবে কে, এই প্রশ্ন করলে আবার নারীরা বলবেন যে আমাকে উদ্ধার করতে হবে কেন? না, তাই না? এটা কিন্তু নারীকে আমরা এই তার যে প্রাপ্য মর্যাদা, সেটা যে দিতে পারছি না। এই যে আপনি কথাটা বললেন যে নারীকে উদ্ধার করতে গেলে বলবে কেন যে আমাকে উদ্ধার করছেন কেন, কিন্তু এই না, উদ্ধার করছেন কেন না, মানে আপনি আমাকে উদ্ধার করার কি? না, কিন্তু কথা হচ্ছে যে আপনি আমাকে উদ্ধার করার কে, এই কথাটা কিন্তু নারীরা বলে যখন ডমিনেশনের জায়গা দেখে। কিন্তু আপনি যদি তার সহযাত্রী হয়ে তাকে উদ্ধার করতে চান, আমার ধারণা না কোনো নারী বলবে, কারণ উদ্ধারেরও একটা তো ভাষা সেই আছে। সহযাত্রীরাই তো নারীকে মর্যাদা দিচ্ছে না। সেটাই তো বলছি। তাহলে এটাকে আপনি শুধু যদি পুরুষকে সিঙ্গেল আউট করেন তাহলেও হবে না। এটা কোথায় দেখতে হবে জানেন? এটা কোনো স্পেশালাইজ পড়াশোনারও দরকার নাই। এটা একটা সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে। আপনি ছোটবেলা থেকেই দেখছেন আপনার ঘরের ভিতর নারী ডিহিউম্যানালাইজড হয়, তাই না? আপনি ওই ধারণা থেকে বড় হচ্ছেন, এবং এই যে আপনার একটা তো নারী মানুষও থাকতে পারছে না, ডিহিউম্যানাইজড। হ্যাঁ, সে তারা আসলে তো শুধু নারী হয়ে যায়। শুধু নাই। আপনি খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি। এই আমাদের গল্পটা বলার পর বিরতি নিব। হ্যাঁ, আমার একজন কলিগ সেদিন বলছিলেন যে জাহাঙ্গীরনগর ছাত্ররা ভর্তি হতে আসে, আমরা যখন ভাইবা নেই, তো জিজ্ঞেস করছে বাবা কি করেন, বাবার একটা প্রফেশন। মা কি করেন, মা কিছু করেন না। এই যে একটা বাচ্চার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মা কিছু করেন না, মানে সে বোঝাতে যে চাকরি করে না, কিন্তু মা যে আসলে করেন এবং ঘরের ভিতর যে সারাক্ষণ করছেন, এইটা আসলে একটা বাচ্চার মনস্তত্ত্ব আপনি কখনো ঢুকিয়ে দিতে পারেন নাই। তার ধারণা বাবা করেন, মা কিচ্ছু করেন না। তাহলে যে সন্তানটা ঘরের ভিতর মা কিছু করে না আইডিয়া নিয়ে যায়, এটাই ডিহিউম্যানাইজেশনের ফার্স্ট স্টেপ। এবং এই যে একটা ইন্টারনালাইজেশনের প্রসেস, ভেতর থেকে একটা বাচ্চা তৈরি হচ্ছে, তার ভেতরে তো এটা থাকবে। তার মানে এটাকে আপনি পুরুষকে শুধু বলে, রাজনীতিকে শুধু বলে এটা করলে হবে না। এইটার স্ট্রাকচারটা শুরু হয় আরো সমাজ অনেক নিজে কি জায়গা থেকে। পুরুষ? সমাজ নিজে পুরুষ, মানে পুরুষ মানে কি? পুরুষ বলতে কিন্তু এখানে আমি জেন্ডার পুরুষকে বলছি না, মানসিকতা। পাওয়ার বলছি। এক ধরনের যেমন মানসিকতা। আপনি যে কবিতাগুলো দেখেন, কবিতা লেখে কি বিধাতা পুরুষ। আপনি কি বিধাতার জেন্ডার জানেন? কিন্তু প্রত্যেকটা কবিতাতে আপনি দেখবেন যেখানে কবিতাতে মেনশন করে দেয়া থাকে বিধাতা পুরুষ, তার মানে হচ্ছে কি পুরুষ কিন্তু এখানে জেন্ডার না, পুরুষ হচ্ছে পাওয়ার। হ্যাঁ, পুরনো দিনের দেবতারা তো অধিকাংশ ক্ষেত্রে যারা ক্ষমতাশালী তারা তো সব পুরুষ। কেন হিন্দু দেবতা, জিউস পুরুষ। হিন্দু দেবতাদের মধ্যে, দেবীদের মধ্যে তো সব পাওয়ারফুল কিন্তু নারী। কিন্তু সব পাওয়ারফুল নারী হলেও দেখবেন যে রাবণের যে ক্যারেক্টার, মানে শোষণ করে কেড়ে নেয়ার ক্ষমতাটা কিন্তু পুরুষকে দেওয়া হয়েছে। আমরা তার মানে আসবো, পুরুষ আমরা শক্তিমান। ধর্মের আলোচনায় কম থাকি, হ্যাঁ। কেননা গালাগালি খাওয়া। অনেক ধরনের সমস্যা হতে পারে। সকল সমস্যার থেকে উত্তরণের একটা উপায় আছে অনুষ্ঠানে, সেটা হচ্ছে বিরতি। পুষ্টি নিবেদিত চলমানে বিরতি নিচ্ছে, ফিরে আসবে একটু পর। শেষ হয়েছে বিরতি, ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে। আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সমাজ এবং সামাজিক মাধ্যমে নারী এইভাবে আক্রান্ত হচ্ছেন কেন। আলোচনাটা বিস্তৃত হয়ে গিয়েছে, কেননা আক্রমণের যে উপকরণ সেটা হচ্ছে মূলত মানসিক উপকরণ। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে এমনভাবে যে সে
তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, নতুন গালি উদ্ভাবিত হচ্ছে আমরা দেখছি। যেখানে সামান্থা বলছিলেন যে বিনির্মাণ করতে হবে, তো সেই বিনির্মাণের লোকজন দেখা যাচ্ছে নতুন নতুন গালি উদ্ভাবন করছেন, বিনির্মাণ করছে। সংক্ষিপ্ত গালি উদ্ভাবন করছেন, ইংরেজি ভাই, আপনাকে শব্দকে কে ব্যবহার বলেছে যে করছেন। ওনারাই বিয়ে নির্মাণের লোক? এমন তো না, না যে আসবে তারা- আসবে, আমি আপনার কাছে আসছি। কারো তো বিনির্মাণ করার কথা ছিল, কিন্তু যে গালিগুলি উদ্ভাবিত হচ্ছে সেই গালিগুলি তো আমরা দেখতে পাচ্ছি কারা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। বিনির্মাণ হওয়ার কথা ছিল গালিহীন রাজনীতি, বিনির্মাণ হওয়ার না, কথা যদি ছিল বিনির্মাণ হওয়ার কথাই থাকে, এটা আমাদের কাছে আমার প্রশ্নটা থাকবে, তাহলে এই গালি মুছে দিলে প্রতিবাদ কেন? বিনির্মাণে তো গালি মোছারই কথা ছিল। হ্যাঁ, বিনির্মাণে আমি তুষার ভাই একটা জিনিস তো সবসময় মুছে দিলে বিশ্বাস যারা করি। প্রতিবাদ করলো, বলা হলো যে আপনারা জুলাইকে ভুলিয়ে দিতে চাচ্ছেন। জুলাইয়ের পরিচয় কি গালি? না, জুলাইয়ের পরিচয় গালি না, এবং এটা কোনোদিন হতেও পারবে না। এবং সেখানে একটু ক্রিটিসাইজ এবং নারীকে অবমাননা করলো যারা, ওই সময়ের একদল তরুণ একটা অবমাননাকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে নিয়ে আসলো, এবং সে কিন্তু ওইখানে তার কোনো বক্তব্য প্রত্যাহার করলো না, দুঃখ প্রকাশ করলো না। প্রত্যেকদিন কত কারণে মানুষকে মাফ চাওয়ানো হচ্ছে, কিন্তু ওই লোকগুলি যারা নারীকে সরাসরি অপমান করেছে, এমনকি ফেসবুকে রিল ছাড়া হয়েছে যেখানে নারীকে প্রহার করা হচ্ছে, একটা লঞ্চের উপরে, রাস্তার উপরে সরাসরি প্রহার করা হচ্ছে, হ্যাঁ, পোশাকের কারণে। এবং রাস্তাঘাটে পোশাক নিয়ে বহু নারীকে আক্রান্ত হতে হয়েছে। এবং সবচেয়ে বেশি যিনি আধুনিক একজন লোক বলে মনে করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তখন ছিলেন প্রধান উপদেষ্টা, যাকে মনে করা হয় আইনের একজন শিক্ষক, অত্যন্ত জনপ্রিয়। আসিফ নজরুল ছিলেন আইন উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি তো সরাসরি একজন নিরাপত্তার লোক ছিলেন, কিন্তু নারীকে তখন থেকে নিরাপত্তা দিল না। এই কথাগুলো আমি সবসময় বলি যে ডক্টর ইউনূসকে তো আপনি বললেন, ডক্টর ইউনূসের নোবেল প্রাপ্তির পেছনেই প্রান্তিক নারী। ডক্টর ইউনূস কিন্তু নারী, উনি তো নারীর সঙ্গে নিয়ে পুরস্কার আনতে গিয়েছিলেন, হ্যাঁ, প্রান্তিক নারীকে সাথে নিয়েছিলেন। আপনি দেখেন রিজওয়ানা হাসান নারী কণ্ঠে কত সরব ছিলেন না, কিন্তু যখন উনি উপদেষ্টা হয়ে গেলেন তখন উনার আপনার মনে আছে কিনা, এটা মগবাজার বা ধানমন্ডিতে একটা মেয়ে মনে হয় স্মোক করছিল, বা তখন এক ধরনের বাগবিতণ্ডা হয়, মারামারি হয় ওখানে। উনি তখন বলেছেন দুই পক্ষেরই দোষ আছে। শারমিন মুর্শিদি, যাদেরকে আমরা জানি যে নারীর পক্ষে সবসময় ভোকাল, তিনি যখন আসিয়ার ধর্ষণ হলো, উনি একটি শব্দ বলেছেন গায়ে হাত দেয়া। ধর্ষণকে উনি নর্মালাইজ করার জন্য সেটাকে একটা সাধারণ দাঁড়িয়ে পালে, কারণ ধর্ষণ একটি রাজনৈতিক জায়গায় চলে যায়, কারণ ধর্ষককে আপনি সবসময় রাজনৈতিক তকমা দেন, সেই জায়গা থেকে উনি বললেন যে গায়ে হাত দেয়া। তো তাহলে ওই 24-এর পরবর্তীতে যে সরকারটি এসেছিল, আমরা তো ভেবেছিলাম যে ওখানে নারীর সিচুয়েশন অন্যরকম হবে। সামান্থার সাথে যখন নারী বিষয়ে কথা হয়, সামান্থা নিজে একজন নারী, তার বক্তব্য নারীদের মতো ব্যক্তিগত বক্তব্য, কিন্তু সামান্থা যখন রাজনীতির ময়দানে যান তখন কিন্তু তার কালেকটিভ বক্তব্যে কিন্তু আমি কখনো পাই নাই যে তার দলের বা তাদের দলের একজন নেতাকে নিয়ে, আমি এটা শেষ করি তুষার ভাই, তাদের দলের একজন নেতাকে নিয়ে, সময় নাই, আমরা উত্তরণ করব কিভাবে? হ্যাঁ, তাদের দলের একজন নেতা, এটা শেষ করি যে তাদের দলের একজন নেতাকে নিয়ে, মানে একজন নারী কর্মী যখন যে ধরনের কমপ্লেন করলো, তখন কিন্তু এনসিপি নারী নেত্রীরা একেবারে চুপ ছিল, এবং কয়েকজন খুব উচ্চমার্গীয় নারী নেত্রীরা কিন্তু স্লাট শেমিংও করেছেন, ওই মেয়ের বিপক্ষে যে কথা বলেছেন। তাহলে এটা ওই যে কথাটা বললাম যে এটার উত্তরণের পথটা আসলে অন্যরকম। উত্তরণের পথটাকে আপনার রাজনীতি যেমন একটি জায়গা, এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে একেবারে স্কুল থেকে দোরগোড়া থেকে আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে হবে। আর যে প্রশ্নটি দিয়ে আপনি শুরু করেছিলেন, আসলে প্রসঙ্গটা অনেক ওয়াইড হয়ে যাচ্ছে, যে গালির পরিবর্তন। আপনি দেখবেন এই মুহূর্তে আমি যে কথা বলছিলাম, আমাকে নিচে লিখছে কি জানেন, মোরগ পোলাও অধ্যাপক। কারণ আমি একটি কথা বলেছিলাম যে আপনি জানেন যে যে কোনো খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু জেন্ডার একটা অনেক বড় একটা বিষয়, কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি আসলে এটা বোঝাতে পারবেন না। আমার নাম হয়ে গেছে মোরগ পোলাও অধ্যাপক, কারণ আমি বলেছিলাম যে এগুলো একটা পাওয়ার সেন্ট্রিক। যেমন পাভলোভা একটা খাওয়া আছে, খুবই ডেলিকেট, ধরলেই ভেঙে যায়, এটা কিন্তু নারীর শরীরকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে। তার মানে এই শব্দগুলোও খুব জেন্ডার। কিন্তু এই যে গালির পরিবর্তন হয়েছে, আপনি দেখেন আমাদেরকে কি লেখে, আপনি শব্দ দিয়ে যদি দেখেন, লিখবে কি, কিছুদিন আগে লিখতো রাতের রানী, শুনলে আপনার মনে হবে যে রাতের রানী, কিন্তু এটা তো একটা ভয়ঙ্কর বাজে গালি। কিন্তু যখন দেখলো যে রানীর সাথে এক ধরনের মানে খুব ভালো কোনো কিছু একটা পাওয়ার আছে, সেটাকে বানিয়েছে এখন রাতের খাবার, এটা কিন্তু ডিনার না। আপনি বুঝতে পারছেন, তার মানে এই যে নতুন নতুন শব্দগুলো রাজনীতিতে আসছে। এবং আমি আসলে খুব মানে শক্তভাবেই এই কথাটা বলতে চাই, আপনার সাথেই তো ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি তুষার ভাই, শব্দ দিয়ে আমাদের খেলা ছিল। আপনি আমি যদি আমরা আমাদের দুজনের কথাই বলি, আমাদের যত টক শো আছে, যত কথা আছে, আপনি আমি কি কোনো দিন কোনো ধরনের কোনো অশ্লীল বাক্য ব্যবহার করেছি?
এখনো করি না, কখনো করি না। এখনো এবং করি না। আমার ধারণা হয়তো শিখে যেতে পারি, শিখে তো গেছি, মস্তিষ্কে তো আছে, কিন্তু মুখ দিয়ে আসলে বের হয় না, কারণ ওটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসটা আসলে রাখতে হবে। তাহলে এবং এটার উত্তরণে কি আমরা শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় ভাষার উপরে আরো জোর দিতে পারি, বিতর্ক বক্তৃতা শেখানো? এগুলো তো আছে। এবং আমি মনে করি এই মুহূর্তে যে সরকারটি ক্ষমতায় আছেন তার রাজনৈতিক মানে ইলেকশনের ইশতেহারে একটি কথা ছিল, এবং আমি সেখানে ছিলাম, জনাব তারেক রহমান তখন 3 বার বলেছেন যে নারীর প্রতি সাইবার বুলিং, সহিংসতা, জিরো টলারেন্স এবং জিরো টলারেন্স। আমি দেখতে চাই 4 মাস গেছে, তা এখন পর্যন্ত তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু আমি দেখি নাই, কিন্তু আমি দেখতে চাই যে এটা এমন একটা মহামারীর জায়গায় গেছে, মহামারীতে যেমন খুব শক্তপোক্ত চিকিৎসা করতে হয়, সরকারের খুব শক্তপোক্ত জায়গায় দাঁড়াতে হবে এটাতে। সামান্থা, আপনার কাছে আসি। আমরা আসলে অভিযোগ অনেক রকম আছে, আমরা অভিযোগ নিয়ে কথা বলেছি, তর্কটা জাগ্রত করতে চেয়েছি, কিন্তু উত্তরণের নিশ্চয়ই উপায় আছে এবং আপনারাও নিশ্চয়ই সেই চেষ্টার মধ্যে আছেন। এই বিনির্মাণের যারা চেষ্টা করবেন তারা কি করে এই সমাজটাকে মানুষ বান্ধব করবেন? মানে নারীকে তো আমরা প্রথমে মানুষ ভাবতে পারছি না, আবার যখন নারী ভাবছি তখন তাকে আক্রমণের বস্তু হিসেবে ভাবছি। এই জায়গা থেকে আমরা কি করে বের হয়ে আসতে পারবো? কারণ ভবিষ্যৎ তো আপনাদের। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের সোসাইটির সবচেয়ে বড় পরিচায়ক হবে নারী এবং শিশুদের প্রতি তার আচরণ এবং তার যে অ্যাকসেপ্টেন্স, তাদের এই 2 ক্যাটাগরি, এদের প্রতি অ্যাকসেপ্টেন্স কীরকম, এবং আমি সেই সাথে বৃদ্ধদের কথাও বলবো যে এদের নিরাপত্তা কীরকম। নিরাপত্তার সূচকের উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে কোন অবস্থানে, আমরা কি সুখী জাতি নাকি আমরা অসুখী জাতি, সেটা ডিপেন্ড করবে। আপা যেটা বল, মানে এটা, এই যে আমি আমার কথার আপনারা মানে বিরোধিতা করেও দেখছেন যে কিভাবে ছড়িয়ে গেছে পুরো প্রসঙ্গটা। কেন ছড়িয়ে গেছে এটা আসলে বিস্তর আলাপেরই বিষয়, কারণ আমরা 52% এই জন্যই আমি মানুষকে নিয়ে কথা বলছি, বা 51% মানুষকে নিয়ে কথা বলছি। শুধুমাত্র 52% এক একটি মানুষ নেই, এদের তো জীবন, জীবিকা, স্বাস্থ্য, শিক্ষা, অনেক কিছু জড়িয়ে আছে। সো এই কারণেই বলছি যে বিশেষায়িত জ্ঞান এখানে খুবই জরুরি এবং তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা শুধু পলিটিশিয়ানদের গুরুত্ব দিই, পলিটিক্যাল পার্টিকে গুরুত্ব দিই, কিন্তু আমাদের বিশেষায়িত জ্ঞান যারা চর্চা করেন তাদেরকে গুরুত্ব দিতে পারতে হবে, তাদের দিকে মনোযোগটা ঘোরাতে হবে, তাদেরকে আমাদেরকে পলিসি মেকিংয়ে ডাকতে হবে। দ্বিতীয়ত, ধরেন আমি একটা বিষয় বলে শেষ করি আজকে, যে পলিটিক্যাল পার্টির মধ্যে আপনি কখনো ইন্টারনাল কনফ্লিক্ট দেখেছেন বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে? হয় কিন্তু লিখিত, ভাই আপনি এক কোরাম করেন, আমি আরেক কোরাম করি। এই কামাল হোসেন শেখ হাসিনাকে একটা চিঠি দিয়েছিলেন, বিরাট ইন্টারনাল কনফ্লিক্ট, কামাল হোসেনকে বেরিয়ে যেতে হয়েছিল, কিন্তু এটা কি কন্টিনিউ হয়েছে? তারপরে সংস্কারবাদীরা চেষ্টা করেছিলেন একটা সময় দলগুলোকে সংস্কার করতে, ষড়যন্ত্রের নাম দিয়ে কিন্তু ওখানে ধামাচাপা দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো কনফ্লিক্ট। হ্যাঁ, কিন্তু এই ধরনের কোনো মানে একাডেমিক রিসার্চ নাই, মানে কোনো ধরনের কন্টিনিউশন নাই যে আপনি একটা আর্গুমেন্ট কন্টিনিউ করতে থাকবেন একটা পার্টির সাথে। ধরেন আমি কিন্তু আমার পার্টির সাথে আমি একটা আর্গুমেন্টে আছি না, এখন এই আর্গুমেন্টটা কি আপনাদের সামনে মানে কিছুটা দেখেন, কিন্তু সবটা দেখতে হবে, ব্যাপারটা তো এরকম না। ধরেন আপা যে প্রসঙ্গগুলো বলেছে প্রত্যেকটা বিষয়, এবং এর সাথে আপা তো অনেক কিছু নোটিস করেন না, আমার পার্টি তো আমি জানি যে আমি কত কিছু নোটিস করি। এরকম ধরেন 40টা 45টা পয়েন্ট লিখে পার্টির সাথে আমার আর্গুমেন্ট হয়েছে। এই জিনিসগুলো জানতে হবে, এই বিষয়গুলো আপনারা সবকিছু জানতে পারেন। ভেতরে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে, এটা তো ভালো, এটা তো ভালো। আমার পার্টির সাথে আমি কি মানে কনফ্লিক্টে যাচ্ছি না, সেটা আসলে সব, কারণ এটা কিন্তু এটা কমন না, এটা তো অবশ্যই এটা ভালো আপনারা বলছেন, কিন্তু এটা বিএনপির মধ্যে হয়, এটা বিএনপির মধ্যে হয়, কমিউনিস্ট পার্টি তো এখানে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সেন্টিস হয়তো আপনারটা, আমি বলছি যে আপনি হয়তো আপনার দলেরটা যেহেতু এক্সপোজ করেন না, বিএনপির ভেতরেটাও হয়তো আওয়ামী লীগের বিএনপি তো হয়, কিন্তু সেখানে যদি এটা হতো তাহলে আমরা অন্তত জানতে পারতাম, কিন্তু আমি তো এটা বলছি, কিন্তু কাউকে দেখবেন সবাই পদপদবীর লোভে ওখানে মাথাটা বিক্রি করে দিয়ে চলে আসেন। কিন্তু কেউ কি বলেছেন যে আমার পার্টির মধ্যে এই সমস্যাগুলো আছে, আমি এটা নিয়ে টুথ এন্ড নেইল আমি ফাইট করতে চাই, তার মানে হচ্ছে আমি কোনো কিছুই গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত ভয় থাকে। বহিষ্কারের ভয় তো দেখাচ্ছে বলেই তো ভয়টা আছে, যে তুমি পার্টির বাইরে গিয়ে এরকম টকশোতে কথা বলে বেড়াচ্ছ। ঠিক আছে, মানে যেহেতু কোরাম ভিত্তিক রাজনীতি, যে আপনি পার্টির বাইরে গিয়ে কথা বললে আরেক কোরামের লোক বসেই আছে যে আপনার একটা ফল্ট বের করার জন্য। আমরা আসলে এই মুহূর্তে এই নারীর মর্যাদা বাড়ানোর জন্য ধরেন আমি বলছি যে এই যে ধরেন 40টা 45টা পয়েন্ট নিয়ে যে আমার পার্টির সাথে আর্গুমেন্ট, সেটার মধ্যে অর্ধেকের বেশি পয়েন্ট হচ্ছে নারী কেন্দ্রিক। একটা প্রসঙ্গই ছিল নারী প্রসঙ্গ। 3টা পয়েন্টে আমরা নির্বাচন, সংস্কার এবং নারী প্রসঙ্গ, 3টা পয়েন্টে আমরা আর্গুমেন্ট করেছি। তাহলে কি আমরা আশা করতে পারি যে এটা অবস্থার আসলে উন্নতি হবে? আপনারা এখন নারী কেন্দ্রিক এজেন্ডা নিয়েও মাঠে আসবেন। এনসিপি আমার পার্টির সাথে আমার আর্গুমেন্ট, এটাকে যদি বিএনপি ব্যবহার করে আমি তো বেশি দিন এটা কন্টিনিউ করব না।
এটাকে যদি বুঝতে আওয়ামী লীগ পারলাম না। ব্যবহার করে তাহলে তো আমি এটা বেশি দিন আমি কন্টিনিউ আসলে করব না। বিষয়টা বুঝতে পারলাম না। আমি বুঝতে বলছি পেরেছি, মানে যে শেষ পার্টির পর্যন্ত internal সিদ্ধান্ত conflict, রাজনীতি দিয়ে প্রভাবিত হবে। আপনি পার্টিকে পরিবর্তন করতে চান কি চান না? আমাদের দেশের পার্টিগুলো কি পারফেক্ট পার্টি? আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টিগুলো এরা কি আমাদের দেশের জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করার মতো পারফেক্ট পার্টি? তারা তো দিন শেষে দলীয় এবং ব্যক্তি স্বার্থেই নিজেদেরকে ভাসিয়ে দেন। সো এখান থেকে তো আসলে পার্টিগুলোকে বের করতে হবে, জনমুখী করতে হবে। তাহলে আমাদের আর হাতে সময় নাই, মানে ধরেন এনসিপি একটা, তাহলে কোথা থেকে শুরু করতে হবে? আমি পলিটিশিয়ান থেকেই শুরু করতে হবে, পলিটিক্স থেকেই শুরু করতে হবে। আমি দুইটা জায়গা বলেছি, আপনি দেখেন। আমি বলেছি যে এই যে প্রশাসনিক জায়গায়, নীতি নির্ধারণী জায়গায় একাডেমিশিয়ানদের গুরুত্ব বাড়াতে হবে, একাডেমিক রিসার্চের গুরুত্ব বাড়াতে হবে এবং তাদেরকে ডাকতে হবে পলিসি মেকিং এর জায়গায়। দ্বিতীয়ত আমি বলেছি পলিটিক্যাল পার্টি যারা এক্সিস্টিং আছে তাদেরকে রিফর্ম হতে হবে, পুরো পার্টি স্ট্রাকচার এবং সংস্কৃতি রিফর্ম হতে হবে। না হলে আর শুধু শুধু লোক দেখানোর জন্য আসলে নারীদেরকে মনোনয়ন দিয়েও কোনো লাভ হবে না। ওখানে নারীর ক্ষমতায়ন ঘটবে না, নারীর দায়িত্বশীলতাও ঘটবে না। ধন্যবাদ এখানে আমি সামান্থা, আমাদের হাতে একদম সময় এক নাই। মিনিট একটা জিনিস শুধু বলতে চাই, সামান্তা হয়তো এটাতে ভুল বুঝবে। আমি আসলে ওটা বলি নাই সামান্তা পার্টির ভিতরে কি করে, কিন্তু কোন সামান্তাকে আমরা দেখি, তাই না? যে সামান্তাকে আমি দেখি সেইখানেও কিন্তু সামান্তার ওই জায়গাটা সে আছে তো বলার। হ্যাঁ, ব্যক্তিমাত্র, সেটাই। সে যে সামান্তা ব্যক্তিমাত্র। পাবলিক, আমরা যে আসলে সামান্তাকে পুরো আমি সমাজকে দেখি, যে জায়গাটাতে হ্যাঁ, দেখি, সামান্তা তো সেটার বাইরে নয়। সেটাই, যে সামান্তাকে এবং আমরা তাকে তার দেখি, দলের মধ্যেও পুরুষদের সেটাই সাথে বলছি, লড়াই করতে হয়, সেটাই অথবা বলছি। পুরুষ মানসিকতার সাথে লড়াই করতে হয়, অথবা এক ক্ষমতা ধরনের কেন্দ্রিকতার এক লড়াই ধরনের করতে ক্ষমতা তবে তুষার কেন্দ্রিকতার ভাই, বিরুদ্ধে লড়াই করতে হয়। এটা সত্য যে আপনি যে ক্ষমতা বা যার সাথেই লড়াই করেন না কেন, আমি মনে করি যে আপনি যদি পাবলিকলি কথা বলেন তাহলে আপনার কথার মধ্যে নারী বান্ধব ছোঁয়া থাকতে হবে। আমরা এই পর্যায়ে এসে পুষ্টি নিবেদিত চলমান এখানেই শেষ করছি। আশা করছি আগামী চলমান দেখবেন। এই বিষয়টি বহু বছর ধরে চলমান আছে, কেননা নারীর মর্যাদা কোথায় থাকা উচিত, আমাদের সমাজে কতটুকু আছে, সামাজিক মাধ্যমে নারী কিভাবে আক্রান্ত হচ্ছেন অথবা কারা তাকে আক্রমণ করছেন, এই আক্রমণের পেছনে কি কারণ, এটা কি রাজনীতি শুধু, নাকি এর পেছনে ধর্ম রয়েছে, সমাজ রয়েছে, সংস্কার রয়েছে, এমনকি পারস্পরিক সম্পর্কের বিষয়টিও রয়েছে, আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই। কিন্তু একটি সমাজকে যদি সত্যিই বসবাসযোগ্য করতে হয় তাহলে কিন্তু একটা বিরাট বাড়ি, তার মধ্যে একটা বিরাট ঘর, তার মধ্যে একটা বিশাল এয়ার কন্ডিশন কিংবা সোফা সেট একটি সমাজকে আসলে বসবাসযোগ্য করে না। একটি সমাজ বসবাসযোগ্য হয়, এমনকি জঙ্গলেও একটি সমাজ অসাধারণ বসবাসযোগ্য হতে পারে যদি সেইখানে যারা বাস করছেন তারা একটা হারমোনিয়াস সম্পর্কের মধ্যে থাকেন, অর্থাৎ তারা একটি চমৎকার সম্পর্কের মধ্যে থাকেন। এই কারণে বহু জায়গায় হয়তো উন্নয়নের সেই সুবাতাস পৌঁছায় নাই, কিন্তু সুখের সুবাতাস বয়। আমরা আমাদের সমাজে অনেক উন্নতি করেছি বৈষয়িক, কিন্তু আমরা কি আসলে মানসিকভাবে উন্নত হয়েছি, নাকি আমরা প্রতিদিন মানসিকভাবে আরও অনুন্নত একটি জায়গায় চলে যাচ্ছি? এই বিশাল নগরীতে আমরা কি আসলে জঙ্গলি, নাকি পৃথিবীতে এমন জঙ্গল আছে যেখানে অনেক সামাজিক মানুষেরা রয়েছেন? এই প্রশ্ন থেকে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এত শিক্ষা, এত উচ্চতর ডিগ্রি আমাদের মুখে ইংরেজি ভাষাকে সিডিআই নামের শব্দ দিয়ে ব্যবহার করবে। এই জায়গা থেকে যদি বাংলাদেশ মুক্ত না হয় তাহলে নারী কেন, বাংলাদেশের কোনো মানুষ আসলে অসম্মানের হাত থেকে রেহাই পাবেন না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।